প্রতিমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি মহোদয়, জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত এই কর্মসূচির সম্মানিত সভাপতি, শ্রীনগর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, রাজপথের একজন লড়াকু সৈনিক মীর শরাফত আলী শপু, উপস্থিত শ্রীনগর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই আজকে যে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি করছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্যে সকাল থেকে নিরলস পরিশ্রম করে চলেছেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন, দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করে আমাদের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্যে এবং এখানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটিকে সফল করেছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের যে কর্মসূচিটি আমরা জানি যে পানির অপর নাম জীবন, কিন্তু বৃক্ষেরও অপর নাম কিন্তু জীবন। আমাদের বেঁচে থাকতে হলে যেরকম পানির প্রয়োজন রয়েছে, একইভাবে আমাদের নিঃশ্বাস নিয়ে অক্সিজেন নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদের বৃক্ষের প্রয়োজন রয়েছে। আমাদের পূর্ববর্তী একজন বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন, একাধিক বক্তা বলেছেন যে আজকে শিল্পায়নের ফলে এবং নগরায়নের ফলে পরিবেশের যে বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়গ্রস্ত পরিবেশকে উদ্ধার করতে হলে এবং আগামী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য দেশ, বাসযোগ্য নগরী, বাসযোগ্য বিশ্ব পরিস্থিতি তৈরি করতে হলে আমাদেরকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই বিপর্যয়গ্রস্ত পরিবেশকে উদ্ধার করতে হবে। সেই জন্য আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন, সেটা শুধু একটা কর্মসূচি নয়। আমি মনে করি আগামী প্রজন্মর পর প্রজন্ম এই পৃথিবীর যে বিপর্যয় ঘটেছে, পরিবেশগত বিপর্যয়, এটা হয়তো আমরা প্রতিনিয়ত খুব সাধারণভাবে চলাফেরা করলে এটা আমরা টের পাই না, কিন্তু আপনারা যদি বিভিন্ন গবেষণামূলক প্রতিবেদন এবং বিভিন্ন রিপোর্টগুলো দেখেন তাহলে দেখবেন যে বিগত 200 বছরে পৃথিবীর যে অবস্থা, সেই অবস্থাটা কোন জায়গায় ছিল এবং আজকে আমরা কোন পর্যায়ে এসে পৌঁছেছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পৃথিবীর আগামী 100 বছর বা 200 বছর পরে আমরা তো আর জীবিত থাকবো না স্বাভাবিকভাবেই, কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কোন পৃথিবীটা রেখে যাচ্ছি। এবং আপনারা জানেন এবং লক্ষ্য করবেন যে আগের তুলনায় অনেক বেশি রোগ ব্যাধি, বিশেষ করে ক্যান্সার, ফুসফুসজনিত যে রোগ এবং জটিল রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এটিরও কিন্তু কারণ যে আমাদের পরিবেশের যে বিপর্যয় ঘটেছে, বায়ু দূষণ যেটাকে আমরা বলি, যেটা আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে, সে বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত দূষণ হওয়ার ফলে আজকের এই পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। সেই বিষয়গুলোকে মোকাবেলা করতে হলে আমাদেরকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই বায়ুকে আবারও পরিশোধিত করতে হবে, এটাকে আবার শোধন করতে হবে, যাতে করে আমরা যে নিঃশ্বাসটা আমাদের শরীরে প্রবেশ করছে, যে বায়ুটা প্রবেশ করছে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে, সেটা যাতে আগের থেকে আমরা আরও উন্নত করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যেখানে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন, তারাও যাতে একটা স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে। সেই জন্য আমি সকলকে আহ্বান জানাবো যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিটিকে
অত্যন্ত সিরিয়াসলি নেই। এটা একটা শুধু রাজনৈতিক কর্মসূচি অথবা একটা কর্মসূচি করার জন্য কর্মসূচি অথবা একটু প্রচার পাওয়ার জন্য কর্মসূচি হিসেবে যাতে আমরা এটাকে না দেখি। পাশাপাশি সবাইকে আহ্বান জানাবো আমরা যাতে আমাদের পরিবেশকে দূষণ মুক্ত এবং করার জন্যে এবং আমরা যে প্রতিনিয়ত যে বিভিন্ন প্লাস্টিকের আবর্জনা সেগুলো যে আমরা বিভিন্ন জায়গায় ফেলি, সেটার কারণে যে ধরনের পরিবেশের দূষণ হয় সেটা যাতে আমরা সচেতন হই, আমরা যাতে আমাদের আশপাশের পরিবেশকে আমরা অত্যন্ত সংবেদনশীলতার সাথে সেটাকে আমরা রক্ষা করার চেষ্টা করি। যে কোনো জায়গায় প্লাস্টিকের আবর্জনা ফেললে আপনারা জানেন যে প্লাস্টিক সেটা কিন্তু পচে না, মাটিতে ফেললে সেটা কিন্তু রয়ে যায় এবং সেটা শত বছর পর্যন্ত থেকে যেতে পারে এবং আমাদের পানিতে এখন মাইক্রোপ্লাস্টিক যেটাকে বলে, আমাদের পানি যে আমরা পান করি সেখানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমাদের যে এই বায়ু যেটাকে আমরা শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে সেখানেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক এবং এবং অত্যন্ত ক্ষতিকর যে কেমিক্যাল সেগুলো আমাদের এই বিভিন্ন বায়ু যে স্যাম্পল সেই স্যাম্পলে পাওয়া গিয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমরা আমাদের পরিবেশের প্রতি আমরা আরও সংবেদনশীল হই, আরও সেনসিটিভ থাকি এবং আমরা আমাদের ভবিষ্যতে দেশকে একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জন্য সকলে আমরা কাজ করি। এবার আমি রাজনৈতিক কয়েকটি কথা বলতে চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদকে ধারণ করে এই রাষ্ট্রকে বিনির্মাণে আমরা কাজ করে চলেছি। স্বাধীনতার মহান ঘোষক 1971 সালের 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে যে সশস্ত্র যুদ্ধের সংগ্রাম শুরু হয়েছিল এবং পরবর্তীতে একটি রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধের পরে আমরা স্বাধীন বাংলাদেশ পাই। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বাংলাদেশে যতবার স্বৈরাচার এসেছে, ফ্যাসিবাদ এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লড়াকু সৈনিকেরা সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করে চলেছে। 90-এর গণঅভ্যুত্থানে আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত লড়াকু সৈনিকেরা, তখন অবশ্যই আমার বয়স 3 বছর বয়স, 87-এ আমার জন্ম, কিন্তু এই ইতিহাস আমরা দেখেছি, শুনেছি এবং পরবর্তীতে সবসময় উপলব্ধি করে এসেছি যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং 91-এ বিপুল ভোটে জয়লাভ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিল, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তারই ধারাবাহিকতায় আমরা বিগত 24 সালে দীর্ঘ 1.5 দশকের খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, বাংলাদেশকে তার দলের এবং তার পৈতৃক সম্পত্তিতে পরিণত করে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে গিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছে। আপনারা জানেন যে এর মধ্যে জ্বালানি সেক্টর নিয়ে ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা বলেছেন, এই বিষয়ে আমি একটু যোগ করতে চাই। বিগত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে সম্পূর্ণরূপে একটা মাফিয়াতন্ত্র, কয়েকটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং এই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার সহ এই ধরনের কয়েকটা কোম্পানির মাধ্যমে, আরও কয়েকটা কোম্পানি আছে, আমি শুধু 2-1টার নাম বললাম, যাদের মাধ্যমে বাংলাদেশের এই লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কিভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি, লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছিল। এই কুইক এবং তাদেরকে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, মানে যে তারা যে লুটপাট করেছে সেটার আপনারা বিচার পর্যন্ত চাইতে পারবেন না, কোর্টে আপনারা গিয়ে মামলা করতে পারবেন না, সেটা আইন করে একটা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি। এই যে কুইক রেন্টাল তো একটা কুইক সলিউশন হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখেছেন 2022 সাল পর্যন্ত
তার যে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র চলুক বা না চলুক, আমরা ব্যবহার করতে পারি বা না পারি, আমাদেরকে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকা প্রতি বছর আমাদেরকে এটা দিতে হতো। তো এই যে জ্বালানি পরিস্থিতি, আজকে আমরা যেই জায়গায় চলে আসছি, আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে মফস্বলে পাড়া মহল্লায় বিদ্যুৎ থাকে না। আমাদের এই বিশেষ করে গ্রীষ্মকাল আসলে এই যে বিদ্যুতের সংকট দেখা দেয়, সেখানে অসহনীয় মানে তাপমাত্রায় আমাদের জনগণ তারা কি কষ্টটা করে, এবং বিভিন্ন শিল্প কলকারখানা মিল কলকারখানায় যখন বিদ্যুৎ থাকে না, আমাদের সেখানে শিল্প ব্যাহত হয়, সেখানে সার্বিকভাবে আমাদের যে সক্ষমতা সেটা কমে যায়, সেটা কমে গেলে আমাদের মানুষের আয় কমে যায়, আয় কমে গেলে আমাদের মানুষ আরও দারিদ্র্যের দিকে ঝুঁকে পড়ে। এই জিনিসগুলো তো আমরা সকলেই নিশ্চয়ই অনুধাবন করতে পারি। এই জিনিসটা হয়েছে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী আমলে যে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল, সেই মাফিয়াতন্ত্রের হাসিনার যে জ্বালানি নীতিমালা, সেই নীতিমালার আজকে ফলাফল আমরা ভোগ করছি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিগত কয়েকদিনে আমাদের সংসদে যারা বিরোধী দলীয় আসন আজকে গ্রহণ করেছে, যদিও মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশের বিরোধে ছিল, বিপক্ষে ছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে, আজকে এসে বড় বড় কথা বলে, ঠিক আছে, তারপরেও যেহেতু বিরোধী দলের জায়গায় রয়েছে, আমরা সেই সম্মানটুকু হয়তো তাদেরকে দিতে প্রস্তুত রয়েছি। কিন্তু তারা গত কয়েকদিন যাবৎ তাদের যে কর্মকাণ্ড, তারা গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তারা যে ধরনের একটা কাণ্ড করার চেষ্টা করলো, যে ধরনের নাটক করার চেষ্টা করলো, এবং প্রিপেড মিটারের বিরুদ্ধে একটা আন্দোলন করার নামে যে ধরনের কাণ্ড তারা করার চেষ্টা করলো, এবং তাদের কয়েকজন সংসদ সদস্য নারায়ণগঞ্জে, এবং গতকাল জানতে পারলাম আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে যে টাঙ্গাইলে, ময়মনসিংহে এই ধরনের ঘটনা ঘটেছে। প্রিপেড মিটারের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, সেটা নাকি তারা জনগণকে বিভিন্ন জায়গায় সেটা লাগাতে দেবে না, এবং তারা ভুতুরে বিলের কমপ্লেন করছে, যেটার সরকারের কোনো বর্তমান সরকারের সেখানে কোনো দায়ভার নাই। আমরা এসেছি মাত্র 5 মাস, একটা জ্বালানি নীতি একটা রাষ্ট্রের জন্যে, একটা জাতির জন্যে সেটা প্রণয়ন করতে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগে। তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি অত্যন্ত দক্ষতার সাথে এই জ্বালানি পরিস্থিতিকে মোকাবেলা করার জন্যে সঠিক নীতিমালা প্রণয়ন করেছেন। এই জ্বালানি খাতকে ফ্যাসিবাদ মুক্ত করতে এবং কয়েকটা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করার জন্যে ইতিমধ্যে আমরা ক্যাবিনেট সহ সংসদে আগামী সংসদ অধিবেশন যখন বসবে, সেখানে নীতিমালা উপস্থাপন করা হবে। সেখানে তর্ক বিতর্কের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে একটা জ্বালানি নীতিমালা প্রণয়ন করব, যেটি হবে রাষ্ট্রের কল্যাণে, যেটি হবে জনগণের জন্য। সেখানে কোনো কয়েকটি কোম্পানি বা আমাদের দল বা কয়েকটা সিন্ডিকেট সেখানে মুনাফা করবে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করবে, সেই জিনিস থেকে মুক্ত করার জন্য যখন আমরা কাজ করছি, তখন আমাদের এই যে সকল বিরোধী দল হিসেবে আজকে যারা আবির্ভূত হয়েছেন, তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে আমাদের এই কর্মকাণ্ড প্রত্যেকটি পদক্ষেপকে ব্যাহত করার চেষ্টা করছে। শুধু এটা নয়, আরও বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে মবতন্ত্র, মব কালচার যেটাকে আমরা আখ্যা দিচ্ছি, বিভিন্ন জায়গায় মবতন্ত্র তৈরি করার মাধ্যমে আমাদের নেয়া পদক্ষেপগুলোকে তারা ব্যাহত করার চেষ্টা করছে। সে কেবলমাত্র তাদের ব্যক্তি স্বার্থ। তারা বিগত 24-এর গণঅভ্যুত্থানের পর যে সরকারটি এসেছিল, সকলেই জানে সেই সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এবং সরাসরি উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়, যার নাম এনসিপি, যাদেরকে আমরা মনে করি আমাদের সহযোদ্ধা, আমাদেরই ভাই। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে লড়াই সংগ্রাম করেছিলাম। তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের অবদানকে আমরা সসম্মানে স্বীকৃতি দিয়েছি। কিন্তু তাদের গুটি কয়েক নেতাকর্মীর কারণে আজকে তারা পুরো জুলাইটাকেই কলঙ্কিত করে চলেছে। জুলাইয়ের সকল যারা শহীদরা রয়েছেন, আহত রয়েছেন, তাদের পরিবারের জন্য তারা কি করেছেন, সেটা আমাদের প্রশ্ন থাকতে চায়। আমরা পদক্ষেপ নিয়েছি, আগামী 19 তারিখ আমাদের 17টি মন্ত্রণালয়কে সমন্বিত করে একটি জুলাই কমিটির মিটিং হবে। সেই কমিটিতে আমরা
শহীদ যারা পরিবার রয়েছেন, আহত যারা জুলাই যোদ্ধা রয়েছেন, তাদের পুনর্বাসন এবং তাদের কল্যাণে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে আবারও কর্মক্ষম করে কিভাবে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা সুনির্দিষ্ট কার্যক্রম নেব, এবং সেটি আমরা সারা দেশে এই কার্যক্রমগুলো করা হবে। জুলাই যারা সকলে শহীদ হয়েছেন, এটা তো কেবল 5 জন বা 6 জন বা 10 জন ব্যক্তিকে এই কৃতিত্ব দিলে চলবে না। এখানে বাংলাদেশের আপামর জনগণ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা। 148 জন ছাত্র দলের পদধারী নেতাকর্মী শহীদ হয়েছেন কেবলমাত্র শুধু ছাত্র দলের, আর অন্যান্য সংগঠন ধরলেও বহু নেতাকর্মী। সকলে, আমি আর আমাদের আজকের প্রধান বক্তা মীর শরাফত আলী শফু, আমরা একসাথে কারাগারে ছিলাম। উনিও এই আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছিলেন, এবং পরবর্তীতে 6 আগস্ট আমরা একসাথে কারামুক্ত হয়ে এই আবার বের হয়ে আসি। তো এইসব যারা আজকে আন্দোলন করার চেষ্টা করেন, বা আন্দোলনের নামে যে একটা অপ্রীতিকর পরিস্থিতি, আপনারা সচিবালয়ের সামনে নিশ্চয়ই দেখেছেন যে কী ধরনের পরিস্থিতি হচ্ছে, এবং আমাদের আজকের যে বিরোধী দলীয় নেতা, তিনি তার একজন সংসদ সদস্যকে এভাবে গলা ধরে থাপ্পড় মেরে তারা মানে একটা কী ধরনের একটা নাটক তারা সাজাচ্ছেন। তো বিগত 2014 সালের পর থেকে কোথায় ছিল জামাত, কোথায় ছিল তারা? আমরা আন্দোলন সংগ্রামে তাদেরকে পাই নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কত নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন। 17 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু 2014 সালের পর বিশেষ করে আমি বলবো 9 সাল থেকে 14 সাল তারা কোনোভাবে গা বাঁচিয়ে এই আন্দোলনে আমাদের সাথে ছিল, কিন্তু 14 সালের পরে যার ফলে তাদের আজকের যারা নেতাকর্মীরা, তারা তো ছাত্রলীগের পরিচয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতা ছিল তারা তো ছাত্রলীগ করেছে। আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে যখন হামলা করেছে, মামলা করেছে, তাদেরকে অত্যাচার নির্যাতিত করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে গুম হয়ে গিয়েছে, আজকে তাদের পরিবাররা পথে ঘাটে কেঁদে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তো তারা ছাত্রলীগ করে সেই নির্যাতনে অংশগ্রহণ করেছেন, আমাদের উপর অত্যাচার নির্যাতনে তারাও অংশীদার ছিলেন। আজকে যদি এসে তারা আমাদেরকে হুমকি ধামকি দেয় যে তারা নাকি আন্দোলন করে, তখন এগুলা শুনে পাগলেও হাসে, আমি বলবো পাগলেও হাসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সর্বসাধারণের দল। আমি বলবো যে এটা একটা মহাসমুদ্রের মতো দল। সারা বাংলাদেশে কোটি কোটি আমাদের জনগণ রয়েছে, যারা আমাদের এই সরাসরি ভোটের মাধ্যমে আজকে নির্বাচিত একটি সংসদকে প্রতিষ্ঠিত করেছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। আমাদের গায়ে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শকে ধারণ বাহন করে আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। বাংলাদেশকে সবসময় যে কোনো বিদেশি আগ্রাসনবাদী শক্তির হাত থেকে আমরা মুক্ত রাখার জন্য সবসময় সোচ্চার ছিলাম, সেটা যেই দেশই হোক না কেন। আমরা সবসময় একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে চলেছি। আজকে মুক্তিযুদ্ধের প্রজন্মের 2 জন বা একাধিক নেতা আমাদের সাথে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির। আমরা সবসময় একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে চলেছি। কোনো বিদেশি শত্রুকে আমরা পরোয়া করি না। আমাদের পূর্ববর্তী মীর শরাফত আলী শফু যেটা বলে গিয়েছে যে গতকাল ভারতীয় হাই কমিশনারকে খুব স্পষ্ট বার্তা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সে একজন দণ্ডিত আসামি, সে গণহত্যার জন্য দায়ী, তাকে বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত দেওয়া হোক। আমরা কাউকে পরোয়া করি না। আমাদের শক্তি বাংলাদেশের জনগণ। আমরা এই জনগণের শক্তিকে নিয়ে আগামী দিনে একটি স্বাধীন সার্বভৌম এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। তো সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যেই দল করি না কেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। একাধিক রাজনৈতিক দল থাকবে, কিন্তু রাষ্ট্রের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, এই ধরনের কোনো পদক্ষেপ যাতে কেউ না নিতে পারে সেই বিষয়ে আপনারা সজাগ থাকবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।